বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভির সহ 10 জনের বিরুদ্ধে আলাদা দুটি মানহানির মামলা হয়েছে। মির্জাফর জেনারেল ওয়াকারুজ্জামানের সহায়তায়, মির্জাফর ওয়াকারুজ্জামানের সাপোর্টে, তার নিরাপত্তায়, তার অ্যাসিউরেন্সে আহমেদ আকবর সোবহান, শাহ আলম, তার পরিবার এবং বসুন্ধরা গ্রুপ তারা বাংলাদেশে টিকে আছে। ঠিক আছে, তারা বাংলাদেশে টিকে আছে। এবং যারা মুনিয়া হত্যার বিচার চান, সাব্বির হত্যার বিচার চান, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলি, আমি চাই আপনাদের কথার সাথে মিলিয়ে শাহ আলমকে উলঙ্গ করে জিপিওর সামনে ওকে উলঙ্গ করে, আনভিরকে উলঙ্গ করে, সানভীরকে উলঙ্গ করে জিপিওর সামনে বা গুলিস্তানের মোড়ে উলঙ্গ করে পিটানো হোক, বিচার করা হোক। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভূমিদস্যু বলা হয় বসুন্ধরা গ্রুপের মালিককে, এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থেকেও তারা ব্যবসায়িকভাবে অনেক সফলতা অর্জন করার কারণে কোটি কোটি টাকা তাদের থাকার কারণে বিভিন্ন সরকারের সাথে তার সম্পর্কটা ভালো থাকে। ঠিক তেমনিভাবে হাসিনার সাথে তার সম্পর্কটা খুব ভালো ছিল, তার কারণে অনেক দর্শন মামলা থেকেও তারা রেহাই পেয়েছে। তো এবার তারা রক্ষা পাওয়ার জন্য হয়তো অনেক কিছু করেছেন, তারেক রহমান অনেক কিছু করেছেন, কিন্তু তারপরেও তাদের রক্ষা হয়েছে না। বসুন্ধরা গ্রুপের যে টাকা বা ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু জব্দের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। তো এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করেছেন, তাকে এখন কেন গ্রেফতার করা হচ্ছে না, এবং পাশাপাশি ওয়াকারুজ্জামান তাকে মির্জাফর বলে আখ্যায়িত করে কথা বলেছেন জ্যাকব পেট্রো। আলোচনা দিয়েছে, যেই রিসোর্স তাদেরকে দিয়েছে সেটাকে অ্যাপ্রিশিয়েট না করে তারা আত্মম্ভরিতার সাথে বলে, আমি প্রথম বলেছি, আমি বলেছিলাম না এটা হবে। এদেরকে যা জুতা পেটা করা উচিত, এদেরকে জাস্ট জুতা পেটা করা উচিত। এবং এদেরই কেউ কেউ আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো একেবারে মুখে জি পার লেগে বসে আছে। সো আজকের বিষয়টা কি, একটা লোক সে বাংলাদেশে ব্যবসা শুরু করেছে পতিতাবৃত্তি দিয়ে, মানুষের জমি দখল করে, মানুষদেরকে খুন করে, গুম করে, এভাবে সে ব্যবসা শুরু করেছে, তার ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানটার নাম ছিল ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট, এবং এটার বেশ্যার যে দালাল অথবা পিম্প তার নাম ছিল শাহ আলম। শাহ আলম যখন এই ব্যবসাটা করে তখন তার নাম কি ছিল আমার এখনো মনে আছে, 88-89 সালে ওর নাম ছিল আকবর আহমেদ। আবার কোন জায়গায় লিখতো শাহ আলম আহমেদ, আবার কোন জায়গায় লিখতো শাহ আলম মিয়া। এই বসুন্ধরার এই হায়না, এই শুয়োর, এই বেশ্যা, তার কতক্ষণ লিখতো তার নাম আকবর আলী, কতক্ষণ লিখতো আকবর হোসেন, কতক্ষণ লিখতেন সোবহান আলী। এই হারামজাদার পাসপোর্ট ছিল 7-8টা। আপনাদেরকে আমি বলি, এই শুয়োরের বাচ্চা 5-7টা পাসপোর্ট ছিল, বিভিন্ন নামে এর পাসপোর্ট ছিল। এই জালিয়াতি বদমাইশি করত, এবং করার পরে এরশাদকে পয়সা দিত, এরশাদকে মাগি সাপ্লাই দিত, এরশাদকে টাকা দিত, এবং অফিসে আদালতে বিভিন্ন জায়গায় পয়সা পাতি দিয়ে তাদেরকে ক্রয় করে রাখত। তো রাখার পরে শাহ আলম একটা কাজ করত, সেটা হচ্ছে সে আর্মির সাথে সম্পর্ক মেনটেন করত, পুলিশের সাথে সম্পর্ক মেনটেন করত, এসব সেক্রেটারিদের সাথে সম্পর্ক মেনটেন করত, রাজুকের সাথে করত। তার সম্পর্ক মেনটেইনের তার দুইটা রাস্তা ছিল, এক ছিল মহিলা সাপ্লাই, আর একটা ছিল টাকা। এই মাগি সাপ্লাই এবং টাকায় এই দুইটায় সে ছিল অতুলনীয়, এবং তাকে ব্যাকআপ করতো বেলি চৌধুরী। আর একটা ছিল, আপনাদের যদি কারো মনে থাকে, শহীদুল্লাহ কায়সারের দ্বিতীয় স্ত্রী কি যেন ছিল, যে হত্যা বেটি, আপনারা দর্শক বৃন্দ আপনারা যদি তার নামটা জানেন, শহীদুল্লাহ কায়সারের দ্বিতীয় বউ, আপনারা কি তাদের নামটা দর্শক বৃন্দ কারো মনে আছে? এই শহীদুল্লাহ কায়সারের দ্বিতীয় বউ ছিল, তার দ্বিতীয় বউ ছিল ওটাকে কি বলে, এই শাহ আলমের কয়েক বেশ্যাদের ভিতরে সেও ছিল একটা। ওই শহীদুল্লাহ কায়সারের ওই মেয়ে, ওই শহীদুল্লাহ কায়সারের হত্যা,
এমডি কামাল হোসেন, আপনাকে ভাই অনেক ধন্যবাদ। পান্না কায়সার, পান্না কায়সারও ছিল এই শাহ আলমের এই বেশ্যাদের একজন। আরো ছিল ফেরদৌসী মজুমদার, এরাও ছিল একজন। তারপরে তারানা হালিম, এদেরকে নিয়ে শাহ আলম করে না এমন কোনো কাজ নাই, এই কাজগুলো সে করছে। এখন পরবর্তীতে এরশাদের পরে এরশাদের সময় সে যে কত জায়গা বসুন্ধরায় ওই অঞ্চলে, বসুন্ধরার পরে ওখানে যত মাদার ট্যাগ, খিল খ্যাত, বিভিন্ন জায়গায় জমি জমাকে সে যেভাবে দখল করত, যারা দখল দিতে রাজি না হতো তাদেরকে সে অত্যাচার করতো, তাদের মা বোনদেরকে গুম করার হুমকি দিত, পুলিশ দিয়ে উঠায় নিত, এদেরকে দিয়ে এই কাজগুলো করতো। সামিউল বাশার উনি বলেছেন ওনার মেয়ের নাম নাকি শমী কায়সার। হ্যাঁ, শমী কায়সারও শাহ আলমের ওখানে গিয়ে কাপড় খুলতো, তো এই ধরনের কন্টাক্ট নিত। তো এই শাহ আলম কন্টিনিউয়াসলি ব্যবসাটা করেছে, এবং এই ব্যবসাটা করার বদৌলতে সে একটা কাজ করেছে। পুলিশের, আমার যতদূর মনে পড়ে, রাকিব খন্দকার, মেজর হুদা পুলিশের আইজি ছিল বোধহয় এক সময়, ওখানে মেয়ে সাপ্লাই দিতে যাইতো, আশরাফুল হুদা আমার মনে পড়ে, এনামুল হক, এদেরকে মেয়ে সাপ্লাই, মহিলা সাপ্লাই এগুলো দিত। শাহ আলমকে কেউ টাচ করতে পারতো না। তাকে যদি কেউ টাচ করতে যেত, বেলি চৌধুরী ওইখানে যায় দাঁড়াইতো, পান্না কায়সার ওইখানে যায় দাঁড়াইতো, তারানা হালিম, সুবর্ণা মোস্তফা, সবাই যায় তার ফেভারে দাঁড়ায় যেত, এবং এতে যখন কাজ হইতো না তার পিছনে থাকতো টাকা। এই শাহ আলম এই কাজগুলো করেছে। তো এর মধ্যে এরশাদ সাহেবের পতনের পরে কে আসলো? এরশাদ সাহেবের পতনের পরে চলে আসলো বিএনপি। বিএনপি পতনের সময় তার ছেলে, তার বড় ছেলে সানবীর, সানবীর এই কুত্তার আর একটা নাম আছে, ওই যে বলছি না বাপের মতো 2 নাম 3 নাম, এদের এই ধরনের নাম টাম থাকে, 2-3টা পাসপোর্ট থাকে। এই সানবীর কি করলো? বিএনপির শাসন আমলে, সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাসন আমলে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, সাব্বির নামে এক ইঞ্জিনিয়ারকে মেরে ফেলল। এবং যখন মেরে ফেলছে, এই শাহ আলম, মাগির ব্যবসায়ী শাহ আলম বাংলাদেশ থেকে পালাইয়া আমেরিকা আসছে। আমেরিকা আসার পরে এখানে আবার কতগুলো দালাল ছিল, বিএনপির দালাল, আওয়ামী লীগের দালাল, এদের সাথে সে খাতির করলো, করে এখানে পয়সা পাতি দিল, বাংলাদেশে গেল। বাংলাদেশে গিয়ে কথিত আছে তৎকালীন বিএনপি সরকারের হাতে কোটি কোটি টাকা ঠেলেছে যাতে সানবীরকে কেস থেকে বের করে নেওয়া যায়। কি হয়েছে জানেন? বিএনপির শাসন আমলে, বিএনপির সরকারের সহায়তায়, বেগম খালেদা জিয়ার সহায়তায়, তারেক রহমানের সহায়তায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায়, পুলিশের আইজির সহায়তায়, সেনাবাহিনীর প্রধানের সহায়তায় শাহ আলমের ছেলেকে ছেড়ে দেয়া। ঠিক আছে, তো এখন শাহ আলমের মতো লোকজনরা তো আসলে কারো কাছে ব্যক্তি হিসাবে কৃতজ্ঞ থাকে না। আমি আপনাদেরকে বলি, কোন মানুষ বেশ্যাপাড়ায় যায়, ওই বেশ্যাদের কাছে টাকা দিয়ে যৌনতা কর্ম করে, ওই বেশ্যার কি ওখানে কোনো মহব্বত থাকে? যে যখন যেভাবে যায়, বেশ্যার তো আর কোনো মহব্বত থাকে না। তো শাহ আলমেরও পয়সা দেয়, পয়সা দিয়ে তারেক রহমানকে কিনে, পয়সা দিয়ে বেগম জিয়াকে কিনে, পয়সা দিয়ে হাসিনা শেখকে কিনে, পয়সা দিয়ে বানর মুখ কামালকে কিনে, পয়সা দিয়ে আনিসুল হককে কিনে। ওর তো কোনো প্রেম নাই, ও তো বেশ্যা। তো ও যখন এই বেশ্যাগিরি করেছে, কারোর প্রতি তার কোনো প্রেম নাই। সে মনে করে আমি পয়সা দিয়েছি, কাজ করেছে, আমি কাজ করেছি, ওরা আমার কাছে বেশ্যা, আমি তো পয়সা দিয়ে কাজ করিয়েছি। এখন অনেকে এই শাহ আলম এরপরে ভারতের সহায়তায় হাসিনা মাগি ক্ষমতায় আসলো। হাসিনা মাগি যখন ক্ষমতায় আসছে, ভারতীয় এম্বাসির হর্ষবর্ধন শ্রীংলা থেকে শুরু করে প্রণয় ভার্মা পর্যন্ত, এর মধ্যে প্রত্যেকটা ইন্ডিয়ান এম্বাসি, ইন্ডিয়ান হাই কমিশনের প্রত্যেকটা অ্যাম্বাসেডরের সাথে শাহ আলম
মাগি দেওয়া নেওয়া, পয়সা দেওয়া নেওয়া, ব্যবসা দেওয়া নেওয়া, এমন কোনো কিছু নাই যে শাহ আলম করে নাই। এবং তারা শাহ আলমকে বলেছে হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় আছে, তুমি নিশ্চিন্ত থাকো যে 2041 সাল পর্যন্ত হাসিনা যদি ক্ষমতায় থাকে তোমার কারো কাছে আর যাওয়ার দরকার নাই, হাসিনা তোমাকে প্রোটেক্ট করবে। হাসিনা প্রোটেক্ট করবে ভারতীয় হাই কমিশন থেকে। এ ধরনের গ্যারান্টি পাওয়ার পরে শাহ আলম কি বলছে শুনেন। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। আপনাদের মনে আছে এই ডায়লগ? মৃত্যুর আগেও আছে, মৃত্যুর পরেও আছে, বলছে না? এখন এই শাহ আলম বলছে মৃত্যুর পরেও আছে, ক্ষমতায় থাকলেও আছে, ক্ষমতার পরেও আছে। সালমান রহমান সে কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে। আনিসুল হক কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে, এটা কিন্তু বলে নাই। কেন বলে নাই জানেন? ওদের তো একটু লেখাপড়া আছে, ওরা তো আর কোনোদিন বেশ্যাবৃত্তি করে নাই। ওরা এই কথা বলতে যাবে না, ওরা চিন্তা করে যে কথা বললে মানুষ আমাদের জুতা মারবে। কিন্তু শাহ আলমের মতো বেশ্যার এই কথা বলতে তো আর কোনো অসুবিধা নাই। হাসিনা শাহ আলমকে গাড়িতে করে নিয়ে যায় না, প্লেনে করে নিয়ে যায় না, কিন্তু একটা কাজ করেছে। যেই মুহূর্তে হাসিনা যাওয়ার প্ল্যান করেছে আগস্টের 2 তারিখে, শাহ আলম এবং শাহ আলমের পুরো পরিবার ক্যান্টনমেন্টে ওয়াকারের হেফাজতে ছিল। দর্শকবৃন্দ, কার হেফাজতে ছিল? জেনারেল ওয়াকারের হেফাজতে ছিল। কে? শাহ আলম, শাহ আলমের পুরো পরিবার ওয়াকারের হেফাজতে ছিল। ওয়াকার কেন ওয়াকারের হেফাজতে থাকবে? আপনাদের মনে আছে মিতুর সংযুক্ত আরব আমিরাতে মামলা হয়েছিল, মিতুর জামাই পুতুল রানী সাহার জামাই মিতুর, ওখানে তার ফাইন হয়েছিল হাসিনার, কোন রকম মাপ চেয়ে জান ছুটিয়েছে যাতে কারাবরণ করতে না হয়। ওখানে বন্ড দিয়েছিল, ফাইন হয়েছিল কয়েক হাজার কোটি টাকা। শাহ আলমকে ব্যাংকের লোন দিয়ে গোল্ড রিফাইনারির নামে তাকে 4,500 কোটি টাকা লোন দিয়েছিল হাসিনা। আপনারা কি জানেন এই লোনের সময় সব দাস খত যা কিছু এবং রিকমেন্ডেশনের সাথে জেনারেল তারেক সিদ্দিকী এবং শাহ আলম অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল। তো শাহ আলম যদি বলে মৃত্যুর আগেও আছি, মৃত্যুর পরেও আছি, ক্ষমতায় থাকলেও আছি, ক্ষমতার পরেও আছি। হাসিনা ক্ষমতায় নাই, শাহ আলম আছে। কার বদৌলতে আছে? ওয়াকারের বদৌলতে আছে। আনবির, সানবির এবং বউ বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত হেফাজতে কেন আছে? ওয়াকারের জন্য। দেশে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বেনিফিশিয়ারি জনগণের চেয়ে কারা বেশি? হাসিনা এবং ভারতীয়দের সুবিধাভোগী কুত্তার বাচ্চারা। হাসিনা এবং ভারতের সুবিধাভোগী শুয়োরের বাচ্চারা ওয়াকারের কাছ থেকে পুরো বেনিফিট ম্যাজিস্ট্রেসি পাওয়ারের থ্রুতে নেয়। কেন নেয়? শাহ আলমকে গ্রেফতার করা যাবে না। শাহ আলমের ছেলে আনভীর, সানভীর, তার অন্যান্য সন্তান এবং তার স্ত্রীদেরকে গ্রেফতার করা যাবে না। অ্যাটলিস্ট ওয়াকার যতক্ষণ সেনাপ্রধানের চেয়ারে বসে আছে তাকে ছাড়া হবে, তাকে গ্রেফতার করা যাবে না। তাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দেখেছেন না? ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, তাদের নিষেধাজ্ঞা দিয়েছে, অমুক করেছে, সেমুক করেছে। কি করেছে জানেন? ওদের নুনুতে একটা পিপি টাচ দিয়েছে ওয়াকার। কেন জানেন? আপনাদেরকে বলদ বানানো। ঠিক হাসিনা যেভাবে বলদ বানিয়েছে, ভারত যেভাবে আপনাদেরকে বলদ বানিয়েছে, ওয়াকার ঠিক একইভাবে আপনাদেরকে বলদ বানাচ্ছে।
এখন আরো একটা কথা আছে, এই প্রতিবাদ খুব ভালোভাবে উঠে না, কারণ এটা নিয়ে কথা বলি আমি ওয়াকারকে নিয়ে আমি ছাড়া আরো দু একজনের নিশ্চয়ই কথা বলে, কিন্তু যারা বলে তারা ওয়াকারকে নিয়ে কথা বলতে গেলে অর্ধেক বলে অর্ধেক পেটের মধ্যে রাখে, 2 আঙ্গুল বলে 10 আঙ্গুল পিছনে টাইনা রাখে। আর আরেকটা গ্রুপ আছে অনলাইনে, তারা নিজেদেরকে বলে আমরা জনগণের জন্য কথা বলি, আমরা জনগণের টিভি চালাই। কি করে জানেন? ওয়াকারের সম্পর্কে মুখে জিপাল লাগিয়ে দিয়েছে, তার ওয়াকারকে গ্লোরিফাই করার জন্য। উনি খুব ধার্মিক, উনি খুব দেশপ্রেমিক। 5ই আগস্টে উনি বাংলাদেশের জনগণের পুটকিতে তেল মাখিয়ে জনগণকে ফেভার করেছে। এই শুয়ারের বাচ্চারা, নির্লজ্জ, খায় না বেশ্যা, এরা বসে বসে এই ডায়লগটা অনলাইনে কোনো একটা জায়গায় বসে বিড়বিড় করে এই বাল বলতেই থাকে। এখন এই বেশ্যারা এইটা বলে না, তুই ওয়াকারের যে এত গুণাবলী প্রকাশ করিস, শাহ আলম তার পোলাপান আর একটা কে আছে না, ওই যে শাহ আলম আনবীরের কোন মাইয়ারে মাইরা ফেলাইছে, মুনিয়া, খালি শাহ আলমের বিচার চাই, মুনিয়া হত্যার বিচার চাই, অমুক চাই। কিন্তু এই মাদার চোদরা টিকে আছে বাংলাদেশে ওয়াকারুজ্জামান, মির্জাফর ওয়াকারুজ্জামানের বদৌলতে। এটা নিয়ে কেউ কথা বলবে না কেন? ওয়াকারুজ্জামান মনে হয় তাদেরকে পতিতা হিসেবে ব্যবহার করার জন্য টাকা অ্যাডভান্স করে দিয়েছে। তোমরা শাহ আলমকে গালি দাও, আনভীরকে গালি দাও, আমাকে টাচ করো না। আমি তো তোমাদের আব্বাজান, আমি তো তোমাদের দুলাভাই, আমি তো তোমাদের পুটকিতে ঘি লাগাই দেব। একবারও তারা বলে না যে এই মাদারচোদ শাহ আলম, এই মাদারচোদ শাহ আলমের পোলা আনভীর সানভীর টিকে আছে মির্জাফর ওয়াকারকে দিয়ে। বলবে না, এই মাদারচোদরা বলবে না। তারা বলবে আমি শুধু শাহ আলমের বিচার চাই, আমি আনভীরের বিচার চাই, আমি সানভীরের বিচার চাই, আমার খুব দুঃখ। কিন্তু 3 হায়না টিকে আছে মির্জাফর ওয়াকারের সহায়তায়। এটা নিয়ে তারা কোনো কথা বলবে না। তাদের পুটকিতে এত কনস্টিটিউশন, গুজেরও বাইরে নাই সব শুয়োরদের। যেসব শুয়োররা এদেরকে নিয়ে কথা বলবে না। কারণ কি? আমার আছে না, আমি জনগণের কথা বলি, আমি স্বৈরাচার বিরোধী কথা বলি। একবারও বলে না যে বিএনপি শাসনামলে বিএনপি সরকার সানভীরকে মুক্তি দিয়েছে, সাব্বির হত্যা মামলা থেকে রেহাই দিয়েছে, বিএনপি সরকার দিয়েছে, বিএনপি সরকারের উচ্চ মহলের নির্দেশে দিয়েছে। একবারও বলে না, একবারও বলে না এই শাহ আলম বাংলাদেশে বর্তমানে টিকে আছে ওয়াকারের নির্দেশে। একবারও বলে না, একবারও বলে না। ওয়াকার স্বয়ং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে বলে দিছে নো টাচ, নো পিপি টাচ। বলবে না ওয়াকারকে টাচ করা যাবে না। ওয়াকারকে যদি টাচ করা না যায়, চুপ্পুকে টাচ করা যাবে না। ওয়াকার এবং চুপ্পু হাসিনা নির্দেশ পেয়েছে। এই যে শাহ আলম জাতীয় পার্টির আমলে, সে বলছে তার নাম শাহ আলম মিয়া, আকবর মিয়া, সোবান মিয়া, 3 পাসপোর্ট। যে শাহ আলম গেছে বিএনপি আইছে, তখন নাম দিছে আকবর শাহ আলম, আরেকটা পাসপোর্ট। এরপরে আইছে আকবর শাহ আলমের পরে নতুন করে আবার বিএনপি আইছে, 2 বার ক্ষমতায়, 3 বার ক্ষমতায়, আকবর সুবাহান শাহ আলম। তারপরে আবার পাসপোর্ট বানাইছে এই হারামজাদা, এখন আবার একটু সৈয়দ হইছে। সৈয়দের নাম কি জানেন? এখন সৈয়দে তার নাম লেখছে আহমেদ আকবর সুবহান। হ্যাঁ দর্শক বিন্দু, একটা চুটকি মনে আসছে। এক বাংলাদেশি আর এক পাকিস্তানি চাপাবাজ একত্রে বসছে, ঠিক আছে? তো বাংলাদেশের এই বেটা ফকিন্নি, তার নাম ছিল আগু। আগু পাকিস্তানি চাপাবাজরা জিজ্ঞাসা করে তোমারা নাম क्या है?
তখন পাকিস্তানি চাপাবাদ কইছে মেরা নাম, তো বলছে হ্যাঁ বলো তোমারা নাম क्या है, বলছে মেরা নাম খানে খান গফুর খান, খান আব্দুল গফফার খান। এখন এই পাকিস্তানি চাপাবাজ বাংলাদেশ আগুরে জিজ্ঞাসা করে তোমারা নাম क्या है, এখন বাংলাদেশের শালার নাম তো হইছে আগু। ও চিন্তা করে এত বড় নাম আমারটা হইছে শুধু আগু, আমি কেমনে কমো আমার নাম আগু। তো বাংলাদেশি আগু পাকিস্তানি চাপাবাজ রে কয় तुम फिर से बोलो तुम्हारा नाम क्या है, बोलছে खाने खान गफूर खान, खान अब्दुल गफ्फार खान। अभी तुम बोलो तुम्हारा नाम क्या है, तो बांग्लादेशी आगू कइतेছে मेरा नाम गुएगु ठेठेरिगु काली कुत्तारगु खान मोहम्मद আগু। বুঝছেন তো, গুয়েগু ঠেঠেরিগু কালি কুত্তারগু খান মোহাম্মদ আগু। শাহ আলমের নাম হইছে পরিশেষে আহমেদ আকবর সুবহান, বুঝেছেন? তার নাম হইছে আকবর আহমেদ আকবর সুবহান শাহ আলম। ডজন খানেক পাসপোর্ট আছে এই শুয়ারের বাচ্চার। তার পরিবারের প্রত্যেকটা মানুষের কয়েকটা পাসপোর্ট আছে, কয়েকটা নাম আছে। এখন অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে তাদের কারো পুটকিতে চুলকানি আছে, শাহ আলমকে ধরতে হবে। আমি তাদের এই মানসিকতাকে সম্মান করি, ভালো, ধরো শাহ আলমকে ধরো, কুত্তার বাচ্চারে ধরে জবাই দাও। তোমরা যদি জবাই দিতে পারো আমিও তোমাদের সাথে আছি। অনলাইন অ্যাক্টিভিস্ট তোমাদেরকে সেলুট জানাই যে তোমরা শাহ আলমের বিচার চাও, তোমার মুনিয়া হত্যার বিচার চাও, সাব্বির হত্যার বিচার, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সাথে যেইখানে আমি তোমাদের সাথে আছি। কিন্তু এই পরিবার, বেশ্যা পরিবারটা যার সহায়তা বেঁচে আছে তারই নিয়ে তোমরা কোনো কথা বলবা না। যার বদৌলতে সে এখনো বাংলাদেশে বসে আছে বহাল তবিয়তে, তোমরা তাকে নিয়ে কথা বলবা না। তোমরা গাছের গোড়া কাইটা দিয়া মাথায় পানি দিবা। তোমরা কি চোদ না, নাকি তোমরা হরি, নাকি তোমরা অচ্ছুত? তোমরা কোনটা? তোমাদেরকে, তোমাদের মুখোশটা কি, তোমাদের আসল পরিচয়টা কি? তোমরা আসলে কি এই মুনিয়া হত্যার বিচার চাও, নাকি মুনিয়া হত্যার বিচারটাকে একটা ব্যবসা বানাইছো? কোনটা? তোমাদেরকে বলতে হবে। হয় তোমরা মুনিয়া হত্যার বিচার চাও, এবং এই মুনিয়া হত্যা, শাহ আলম, সাব্বির হত্যা, এই এদেরকে যারা বাংলাদেশে এখনো পুনর্বাসন করে রেখেছে তাদেরও বিচার চাও। বলো জেনারেল ওয়াকারের সহায়তায় তাকে কেন ধরা হয় না? বলবে আমাদের কাছে প্রমাণ নাই। তাহলে তোমাদের কাছে কি প্রমাণ আছে? তোমার কাছে কি প্রমাণ আছে নাকি যে আনভির যাইয়া মুনিয়ারে জবাই দিছে, গলা চিপা মারছে? তোমাদের কাছে কোনো স্টেট প্রুফ আছে? দেখো একটু কি প্রুফ আছে তোমাদের কাছে। হার্টসুলক রিপোর্ট তোমাদের কাছে কোনটা আছে? তুমি বালের লগে কথা কইছো, তোমরা অমুকের লগে কথা কইছো, কি প্রমাণ তোমার কাছে আছে যে আনভির নিজ হাতে ওইখানে যে এটা করছে? সানবীর নিজ হাতে হাতুর দিয়ে ফিরাইছে, পুটকি মারছে, লাত্তি দিয়া ফলাই দিছে, কি প্রমাণ তোমার কাছে? ভিডিও আছে? তোমার কাছে সিসি ক্যামেরার ফুটেজ আছে? নাই। তাহলে কি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে তুমি, আমি, আমরা সবাই কথা বলতে পারি রে ভাই? আমাদের সবার অধিকার আছে। সার্কামস্টেন্সিয়াল অভিধান দিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আকবর সুবহান নিজে দাঁড়ায়া বলছে হাসিনা জীবিত থাকার অবস্থাও আছে, মইরা গেলেও আছে। হাসিনার ক্ষমতায় থাকলেও আছে, ক্ষমতার বাইরে থাকলেও আছে। তাইলে তাকে প্রোটেক্ট করার দায়িত্ব তো হাসিনার। হাসিনার একটা গুণ আছে, এটা তো সবাই জানে। হাসিনার টেক কেয়ার যারা করছে, হাসিনার পাও একবার যারা চিপা দিছে, হাসিনা তাকে সেবা যত্ন করছে। খালি একজন আর করে নাই। শাকিলের নিয়ে বিছানায় ঘুমাইছে, যেই মুহূর্তে শাকিল মদ খাইয়া বাইরে কথাবার্তা শুরু করছে, শাকিলটা মেরে ফেলাইছে। আরঙ্গ যেখানে বাইরে নিয়ে তার পাশার ব্যাখ্যা দেওয়া শুরু করছিল, আরঙ্গরও সরাই দিছে। কিন্তু এছাড়া মিনাল কান্তির এমপি পর্যন্ত বানায় রাখছে। হাসিনার এই গুণ আছে, তার লগে যারা চলে সে তাদেরকে টেক কেয়ার করে, করে না? এখনো করে। তাইলে আপনারা যদি কথায় কথায় আমাকে বলেন যে আকবর সুবহানকে বাংলাদেশে এই মুহূর্তে কে প্রোটেক্ট করছে, আমাকে বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস শাহ আলমকে দেখতেও পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বিষের মতো দেখে। কোন ক্যাটাগরিতে অ্যাডজেক্টিভে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে শাহ আলমকে অ্যাকোমোডেট করে না। কোন উপদেষ্টারাও এখন পর্যন্ত তাদেরকে অ্যাকোমোডেট করে না। কেউ যদি করে, একটা কারণে করে। আসিফ নজরুল তাকে অ্যাকোমোডেট করে, ডক্টর আসিফ নজরুল শাহ আলমকে অ্যাকোমোডেট করে মির্জাফর ওয়াকারুজ্জামানের নির্দেশে। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তাকে অ্যাকোমোডেট করে
ওয়াকারের নির্দেশে শাহ আলম এবং তার বাচ্চা কাচ্চা বউ হাসিনা চলে যাওয়ার পরে এদের পুরো পরিবার ক্যান্টনমেন্টে ছিল। অথচ এটা নিয়ে আপনারা কেউ কথা বলেন না, এটা নিয়ে কথা বলার প্রয়োজনীয়তাও ফিল করেন না। অথচ শাহ আলমের বিচার চান, অথচ মুনিয়া হত্যার বিচার চান, সাব্বির হত্যার বিচার চান, কিন্তু তা কার বদৌলতে তাকে গ্রেফতার করা হচ্ছে না, কার জন্য তাকে টাচও করা যাচ্ছে না, তাকে নিয়ে আপনারা মুখ বুজে আছেন। এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের আপনারা কেউ কেউ জিকির তুলেন, ওরে বাবা রে বাবা, আপনাদের 6 মিলিয়ন 8 মিলিয়ন সাবস্ক্রাইবার, আপনারা হইছেন এই যুগের প্রফেট। আপনাদের কথার বাইরে বাংলাদেশে কিছু হয় না। কথায় কথা বলেন, আমি এখনো একদিন রিক্সা চালাই, ঢাকায় আপনি 3.5 লক্ষ টাকা অফিস ভাড়া দেন, ওটা কি পুটকি মারা দিয়ে দেন? আবার আরেকজনে বলে কত কষ্ট করি অমুক জায়গায় বসে। আরে ভাই, আপনাদের এই ভণ্ডামি কথাবার্তা বলার দরকার কি? আমরা কত কষ্ট করি। আরে ভাই, আপনারা চাঁদাবাজি করে আপনাদের এই 5ই আগস্টের পরে আপনাদের ব্যবসা রমরমা হইতেছে, আমি জানি, আমার কাছে সরাসরি খবর আছে। এগুলো নিয়ে আমার দরকার নাই আপনাদের মত আলাপ আলোচনা করার, এগুলো নিয়ে আমি চিন্তাও করি না। কিন্তু আমি সিম্পিতি নেওয়ার জন্য টিভি স্ক্রিনে এসে বলবো আহা আমি রিক্সা চালাই, না রে ভাই, আমি কইতাম না। ও আমি পিএইচডি করার মধ্যে অর্জব করি, না রে ভাই, এই ভণ্ডামি কথাবার্তা আমার দরকার নেই, আমি এগুলো করি না। আমি ডক্টর অমুক, তারপরে কর্নেল শহীদ খান কয় এই শুয়ারের বাচ্চারে মাঙ্গের পোলারে আমি টাকা দিছি, এই হালায় আমার লগে বেইমানি করছে। ভাই করেন, আপনারা এই সাংবাদিকতা বেচা খাইবেন। এখন আপনাকে টার্গেট হয়েছে, আপনারা মুশফিক ফজল আনসারী হইতে পারলেন না কেন? ওই মুশফিক ফজল আনসারী মানে পুরুষাঙ্গ চোষার থেকে শুরু কইরা, গরুর মুখ খাওয়ার থেকে শুরু কইরা, গোবর খাওয়ার থেকে শুরু কইরা, ওয়াকারের মুখ চুইসা সে বিএনপির লগে বিক্রি কইরা সে যাই এখন অ্যাম্বাসেডর হইছে। আপনারা মনে করেন তার ইউনূস সাহেব অ্যাম্বাসেডর বানাইছে? আপনারা যদি মানে ইউ গাইজ আর নট ফিয়ার। আপনারা এখন কইতেছেন মুনির হায়দার ডিজিএ পাইল। আরে ভাই, মুনির হায়দার ডিজিএ পাইল না, মুনির হায়দার হইছে রয়্যাল লোক। সাদেক হোসেন খোকা যখন বেগম জিয়া এবং বিএনপি কে বিক্রি করছে, এই মনির হায়দার ইজ ওয়ান অফ দ্যাম। মনির হায়দার কোনদিনই বাংলা ফেভারে কাজ করে নাই। মনির হায়দার কখনোই পলিটিক্যাল ইনস্টিটিউশনকে সে সম্মান করে নাই। মনির হায়দার পারে না তার নিজের পুটকির বাল ঠিক মতো ক্লিন করতে। হ্যাঁ, বাংলাদেশে নিয়ে বানাইছে উপদেষ্টা। ফারুকি যেমন উপদেষ্টা হয়, মনির হায়দার উপদেষ্টা হয়েছে। ঠিক আছে, এখন আমাকে আমার বন্ধু প্রবর ভাই, ছোট ভাইয়ের মতো এস এম নসের বলছে কর্নেল শহীদ খান আমার টাকা খাইছে। না রে ভাই, কর্নেল শহীদ খান আমার টাকা খায় নাই। কর্নেল শহীদ খানের টাকা ওই যে একটা গ্যাং আছে, তিনজনের একটা গ্যাং আছে, তিনজন ইদানিং একত্রে অনলাইনে, এরা খুব জনপ্রিয় রে ভাই, এরা খুব জনপ্রিয়। এই তিনজন আর একজন নিজের ডক্টরেট লাগাইয়া সে শহীদ খানের টাকা খাইছে। শহীদ খান এটা নিয়ে বহু কান্নাকাটি করছে যে তার টাকা খাইছে। সো এনিওয়ে, আমি ওই নামটা আর আপনাদেরকে বললাম না। আমার টাকা খায় না কর্নেল শহীদ খান, আমার টাকা কোনোদিনই খায় না। কর্নেল শহীদ খান অন্যায় কোনো কথা বলছে আমার তাও জানা নাই। এমনি শহীদ খান তার অ্যাক্টিভিজম সে করে। এনিওয়ে, তো আমি যে কথাটা বললাম, এখন এই যে যাদেরকে নিয়ে আমি কথা বলছি, এরা কেউ শাহ আলমকে নিয়ে কথা বলবে না। এরা বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবে, কিন্তু শাহ আলমের ক্ষেত্রে তারা বোবা। শাহ আলমের ছেলে আনবিরের ক্ষেত্রে তারা বোবা, সানভীরের ক্ষেত্রে তারা বোবা। এই শাহ আলমের ছেলে সানভীর যে সাব্বিরকে খুন করছে, এই খুন মামলায় এ যে বেনিফিশিয়ারি, ওটাকে কি বলে, বিএনপি যে তাকে রক্ষা করছে, এটা নিয়েও তারা কথা বলবে না। দর্শকবৃন্দ, আমি কি বিষয়টা বেশি বলে ফেললাম? আপনারা কি বলবেন যে আমি খুব বেশি বলে ফেলেছি? না ভাই, শাহ আলমকে নিয়ে যদি আমি কথা বলতে যাই, আমি শাহ আলমের এই কাণ্ড কার্যকলাপ নিয়ে আমি বছরের পর বছর কথা বলতে পারবো। কেন কথা বলতে পারবো জানেন? একটা বেশ্যাকে যতভাবে আমি কথা বলি তাও কম বলা হবে। একটা বেশ্যার সারা জীবন হচ্ছে পাপে জর্জরিত একটা মানুষরূপী হায়না, তাকে নিয়ে কথা বলতে গেলে তো কন্টিনিউয়াসলি আমার কথা বলা যাবে।
কিন্তু তাকে প্রোটেক্ট করছে ভারত, ভারতীয় হাইকমিশন, তাকে প্রোটেক্ট করছে জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে প্রোটেক্ট করছে হাসিনা। আপনারা মনে করেন হাসিনা তার ওই উপজেলা জেলা পর্যায়ের নেতা নেত্রীগুলোকে হ্যালো কথা বলে? আপনারা মনে করেন না শাহ আলমের সাথে তার কথা হয়? আপনারা মনে করেন না দর্শকবৃন্দ ওয়াকারকে সে নির্দেশ দিয়ে দেয়, ওয়াকাইরা শাহ আলমের পাশা ঠিক মতো রাখবি, শাহ আলম আমাদেরকে রক্ষা করছে? আরো একটা কথা, হাসিনারে যে ফাইন দিছে আবুধাবিতে, দুবাইতে, শারজায়, এর এই ওটাকে কি বলে, ওখানে যে মুক্তিপণ, ওখানে যে বন্ড দিছে, বন্ড সাইন করছে মৃত্যুর পক্ষে, পুতুলের পক্ষে, হাসিনার পক্ষে, কে সাইন করছে? শাহ আলমের পোলা, শাহ আলমের কোম্পানি। তো হ্যাগো কি দেখাশোনা করা হাসিনা বাদ দিতে পারবে? শাহ আলমরে যদি এখন ধরে, শাহ আলমরে যদি খাটাইতে যায়, শাহ আলম আস্তে কইরা স্বীকার করবে, হ্যাঁ আমি হাসিনার ওই শারজায় ওখানে যে বিচার হয়েছে সে বিচারে হাসিনার পক্ষে আমি ওখানে ফাইন দিছি, আমি ওখানে তাদের বন্ডে সাইন করে আসছি, আমি দায়িত্ব নিছি। শাহ আলম বলে দিবে। শাহ আলম যদি এই কথা বইলা দেয় তাহলে শাহ আলমের মানি ট্র্যাপ এবং হানি ট্র্যাপের মধ্যে আওয়ামী লীগও আছে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে বিএনপিও আছে, শাহ আলমের হানি ট্র্যাপ মানি ট্র্যাপের ভিতরে ওয়াকারুজ্জামানও আছে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে ডক্টর আসিফ নজরুলও আছে। এখন আমাকে কি বলবেন আপনারা বলেন? এখন আপনারা কেউ এখানে আপনারা অনেকে লিখছেন যত গাঁজাখুরি কথা, কিন্তু এই যে গাঁজাখুরি কথা ভাই আপনারা যারা বলেন, আমি যদি তাদেরকে বলি আসেন তো একটু আমার সাথে লাইনে কথা বলেন, কি করবেন জানেন? আপনারা আপনার মায়ের পেটে ঢুকে যাবেন, কারণ স্ক্রিনে এসে আমার সাথে কথা বলার, আমি বলবো না ভয়, আমি বলবো আপনাদের কাছে এমন কোনো তথ্য নাই, জাস্ট ফাইজলামিমূলক কথাবার্তা করা, আপনারা আসতে পারবেন না। ইউনুস লিটন আপনাকে আমি বলছি, আপনি বলছেন না আমি যত সব গাঁজাখুরি আলাপ, আপনাকে আমি বলি, আপনাকে আমি স্ক্রিনে ওপেন করে দেই, অনলাইনে আসেন, আপনি আমার সাথে স্ক্রিনে এসে আমার সাথে কথা বলেন। আপনি যদি বলেন, আপনি লেখেন হ্যাঁ আপনি আসবেন, আমি তাইলে আপনাকে আমি বলে দেই, আমি লিংক দিয়ে দেই, আপনি আসেন। কিন্তু আমি জানি আমি দেওয়ার সাথে সাথে আপনি পালাবেন, দেওয়ার সাথে সাথে আপনি পালাবেন। আপনারা এটা নিয়ে আমাকে এ ব্যাপারে আমার সাথে কথা বলতে আসবেন না। তো এখানে বসে ঘেউ দিয়েন না, কারণ এই ঘেউ দিলে প্রমাণ হয় ওই ঘেউ প্রজাতির কোন পশু আপনাকে জন্ম দিয়েছে। সো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই না। তো দর্শকবৃন্দ, এই সাবজেক্টটা নিয়ে আমি এতটুকুই বলতে চাচ্ছিলাম। আর আমি একটা কথা বলি, শাহ আলমের কাছে হাসিনা পরিবার, শেখ পরিবার, জিয়া পরিবার অত্যন্ত ভাবে কৃতজ্ঞ একটা কারণে, জায়গা জমি দেওয়ার ক্ষেত্রে সাইদ ইস্কান্দার শাহ আলমের কাছ থেকে অনেক বেনিফিট নিয়েছে। শাহ আলমের কাছ থেকে চকলেট আপা বেগম খালেদা জিয়ার আপন বোন অনেক বেনিফিট নিয়েছে। সো এই আহমেদ আকবর সুবাহান তাকে কিছু করবে না। এখানে লিখছে একজনে, এই ভদ্রলোক, আমি এই কথাটার জবাব দিতে চাই, মিল্টন ভাই আপনার হাঁটুর বয়সী ছোট বোনের মতো। না ভাই, সে আমার ছোট বোনের মতো। বাবু নামের এই লোককে আমি বলি আমার হাঁটুর বয়সী বা ছোট বোনের মতো, এ ধরনের কথাবার্তা আমারে শুনায়েন না। এই বেটি 2 পয়সার বেটি, লেখাপড়া ঠিক মতো জানে না, তথ্য সম্পর্কে কোনো ধারণা নাই। এই আপনি, সে কি প্রিসিলার বাবা না ভাই? আপনারা কি করেন? এই আজাইরা বস্তা পচা একটা শুয়োর অজ্ঞ একটা মেয়ের সামনে রাখা তার ভালো চেহারা পরিমণি বানাইতে চান, মেঘলা বানাইতে চান, এই প্রিসিলা নামের এই বাল চলরে, তাকে দিয়ে ভুল তথ্য আপনারা দিতে চান। তো তারা গালি দিবে না, কি করবে? এত সিরিয়াস ব্যাপার যার কোনো ধারণা নাই, তাকে আপনারা সামনে দিবেন। এখন বলবেন আমার ছোট বোনের মতো। না, এইসব বালচল আমার ছোট বোন না, পরিমণি আমার ছোট বোন হইতে পারে না, মেঘলা আমার ছোট বোন হইতে পারে না, পাপি আমার ছোট বোন হইতে পারে না, এই বালার প্রিসিলা আমার ছোট বোন হইতে পারে না। বালার কথা আমারে শোনায়েন না আমার ছোট বোনের মতো। এখন দর্শকবৃন্দ, লজিক্যাল কথা বলেন, আমি আপনাদের সাথে একমত হব। লজিক্যাল কথা বলেন, আলাপ আলোচনা করেন, আমি আপনাদের সাথে একত্র হব। দর্শকবৃন্দ, আজকে এই বিষয়টা নিয়ে আমি মূলত আপনাদের সাথে কথা বলতে চেয়েছি। মির্জাফর জেনারেল ওয়াকারুজ্জামানের সহায়তায়, মির্জাফর ওয়াকারুজ্জামানের সাপোর্টে, তার নিরাপত্তায়, তার অ্যাসিউরেন্সে আহমেদ আকবর সুবাহান, শাহ আলম, তার পরিবার এবং বসুন্ধরা গ্রুপ তারা বাংলাদেশে টিকে আছে। ঠিক আছে, তারা বাংলাদেশে টিকে আছে। এবং যারা মুনিয়া হত্যার বিচার চান, সাব্বির হত্যার বিচার চান, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলি,
আপনারা এটা বলবেন না যে আপনারা গাছ রক্ষা করবেন গোড়া কেটে আর মাথায় পানি দিয়ে। এভাবে গাছ রক্ষা হয় না। গাছ রক্ষা করবেন গোড়া শক্ত করেন। আহমেদ আকবর সোবহান হচ্ছে মাথা, গোড়ায় জেনারেল ওয়াকার, গোড়ায় হাসিনা, গোড়ায় ভারত, গোড়ায় ভারতীয় হাইকমিশন। কথা বলবেন, এদেরকে নিয়ে কথা বলেন। কথা বলার সাহস নাই, চুপ থাকতে শিখেন। এইসব ব্যাগ ব্যাগ বীর বীর করবেন না, এসব বন্যামি করেন না, এগুলো ছাগলামি। একটা কথা আমি চাই আপনাদের কথার সাথে মিলিয়ে শাহ আলমকে উলঙ্গ করে জিপিওর সামনে ওকে উলঙ্গ করে, আনভিরকে উলঙ্গ করে, সানভীরকে উলঙ্গ করে জিপিওর সামনে বা গুলিস্তানের মোড়ে উলঙ্গ করে পিটানো হোক, বিচার করা হোক। আমি এই বিচারের পক্ষে। যে কোনো মূল্যে এদেরকে বিচার করা হোক, এদের স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। আমি এর পক্ষে, আপনাদের পক্ষে। কিন্তু এই কুত্তার বাচ্চা হায়না যার সিকিউরিটি নিয়ে বাংলাদেশে আছে তাকে আপনারা গ্লোরিফাই করবেন আর শাহ আলমের বিচার চাইবেন, বালের কথা আমারে কইেন না। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। ইনশাল্লাহ আগামী কালকের বাংলাদেশ সময় রাত্র 11টায় আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা ভালো না, আজকের আমি যে বিষয়টা পিক করেছি বিষয়টা ভালো না, অত্যন্ত জঘন্য একটা বিষয়। শাহ আলম বাংলাদেশের কোনো দিকপাল না। শাহ আলম হচ্ছে একটা বিশাল বেশ্যা, টান বাজার বন্ধ করে দিছে, কিন্তু এক শাহ আলম হইছে পুরা টান বাজার বন্ধ করে দিছে। আহমেদ আকবর সোবহান, শাহ আলম হচ্ছে পুরা দৌলত দিয়া। বাংলাদেশের পুরা বেশ্যাপাড়া একত্র করলে যেই পাপ, ওই পাপ হচ্ছে শাহ আলম। এবং এই শাহ আলমকে এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছে মির্জাফর জেনারেল ওয়াকারুজ্জামান। মির্জাফর ওয়াকারুজ্জামানকে যদি না সরানো হয়, চুপ্পুকে যদি না সরানো হয়, শাহ আলমের কোনো বিচার হবে না। যারা বিচার চান এসব ভণ্ডামি বাদ দেন, সঠিক রাস্তায় আসেন, বোঝার চেষ্টা করেন। যদি না বোঝার চেষ্টা করেন, এ ধরনের ভণ্ডামি কথাবার্তা বলে অনলাইনে নিজেদেরকে অ্যাক্টিভিস্ট প্রমাণ করেন না। এতে প্রমাণ হয় আপনারাও বেশ্যার দালাল। কারণ মির্জাফর ওয়াকারুজ্জামান সেও একটা বেশ্যা। এর বাইরে আমার আর কিছু বলার নাই। দর্শকবৃন্দ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা কথা, আমাকে যারা আপনারা গালি দিয়েছেন, আপনাদেরকে সবাইকে আমি ইনভাইট করতে চাই স্ক্রিনে। আপনারা আমাকে গালি দিয়েছেন যারা, আপনাদেরকে আমি ইনভাইট করতে চাই। আপনারা যদি এসে আমার সাথে কথা বলতে চান, আমি আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলো নিয়ে তথ্যভিত্তিক বিচারে আপনাদের যদি গুড্ডা থাকে, আসেন আমার সাথে কথা বলেন। আপনাদেরকে প্রমিস করলাম আমি আপনাদেরকে এই কথাগুলোর জবাব দেব। দর্শকবৃন্দ, সরি, আজকের একটা সমস্যা হচ্ছে, কারণ আমি যেখানে আছি আমার ওয়াইফাই খুব একটা স্ট্রং না। তারপরে আমি লিঙ্কটা দিচ্ছি, আমি দেখি আপনাদেরকে কভার করতে পারি কিনা। আপনারা যদি কেউ এসে আমার সাথে কথা বলতে চান নেক্সট 5 মিনিটের মধ্যে, আমি নেক্সট 5 মিনিট আপনাদের জন্য অপেক্ষা করব। নেক্সট 5 মিনিট আপনারা যদি আমার সাথে এসে আপনারা শাহ আলমের বিষয়, ওয়াকারুজ্জামানের বিষয় আপনারা যদি কেউ কথা বলতে চান, আমি আপনাদেরকে লিংক দিলাম, আসুন এই বিষয় নিয়ে কথা বলুন। আমাকে এখানে এই টয়লেটের পাশে বসে থাকে নেরিকুত্তার মতো ঘেউ না দিয়ে আসুন, সাহস করে আমার সাথে এসে কথা বলুন। আমার লিঙ্কটা আমি দিয়েছি রে ভাই, আমি 5 মিনিট আপনাদের সাথে কথা বলবো। পাশাপাশি দর্শকবৃন্দ আরো একটা কথা বলি, আমি আগামীকালকের চেষ্টা করব। মায়ানমার বাংলাদেশ করিডোর নিয়ে বেশ কিছু বিতর্ক এখনো যাচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, আমি এটা নিয়ে কথা বলবো। বিএনপি ডানে বায়ে কোনো লজিক কোনো কিছু খুঁজে না পেয়ে যদি কুলাউরাও যদি কুত্তা মরে বলে ইউনূসের দোষ, তাড়াতাড়ি নির্বাচন দেন। কারো যদি সর্দি কাশি হয় তাহলে বলে এই সর্দি কাশি আপনার জন্য হইছে, তাড়াতাড়ি ইলেকশন দেন। কোন জায়গায় যদি কারো ঢেকুর দিতে হয় তাইলেও বলে ভাই
আর ডেকুরকেসি হইলে কেন? এটা সরকারের ব্যর্থতা, আমাদের নির্বাচন দেন। এক ভদ্রলোক এসছেন, এক ভাই, ওনার নাম SM ইব্রাহিম, আমি ওনাকে স্ক্রিনে আনবো। ইব্রাহিম সাহেবের সাথে আমি একটু কথা বলি, তারপরে আমি পরবর্তী আরেক ভদ্রলোকের কাছে যাব। ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আমি আপনার কথা শুনি, কন্টিনিউ শুনি, কিন্তু ভালো লাগে। মাঝে মধ্যে খারাপ লাগে, আপনি যে ওই যে দোসরদের খামার দেন, এটাও আমার কাছে খুব ভালো লাগে। এখন যে যা বলুক ওটা কিচ্ছু আসে যায় না, আপনার কাজ আপনি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। স্বৈরাচারের দোসর অত ভাগছে আরো আছে, এবং এই স্বৈরাচারের দোসর দেশের ভিতরে আরো আছে। এদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরাও আছি আপনার পাশে ইনশাআল্লাহ। ইব্রাহিম ভাই, আপনার কথাটা আমার জন্য অনেক দোয়া, আশীর্বাদের মতো। আমার খুব ভালো লাগলো আপনি আমার প্রতি সাপোর্ট দিয়েছেন ভাইয়া। সাবজেক্টটা কি জানেন? একটা সত্য জিনিসকে আমরা সবাই জন্য সাপোর্ট করি, বিষয়টা এরকম। আপনার জন্য আমার দোয়া রইলো, আমার জন্য আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালিদ খান সিফাত, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? সিফাত ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাদের অনেকের স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না, আমি আপনাদের ফেস দেখতে পাচ্ছি না। তো আমি কাকে আপনাদেরকে লাইনে আনবো আমি খুঁজে পাচ্ছি না। একমাত্র ইব্রাহিম ভাইয়ের মুখটাই আমি দেখতে পাচ্ছিলাম, এবং কোনো না কোনো ভাবে আমি ওনার কথাটা শুনতে পাচ্ছিলাম। আর আপনাদের কারো কোনো ফেস, কারো কোনো অডিও আমি শুনতে পাচ্ছি না। সিফাত ভাই, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সিফাত ভাই, কেমন আছেন আপনি ভাই? হ্যালো সিফাত ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার মনে হয় না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, কানেকশন দুর্বল। আমার এখানে ওয়াইফাইতে ডিস্টার্ব করছে, আমি আপনাদেরকে খুঁজে পাই না। দেখি আরেক ভাই, ওনার নাম লেখে নেয়, উনি লিখছেন বামপন্থী। বামপন্থী ভাই, আপনি আমার কথা শুনছেন? আমি আপনার নামটা জানতে চাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম, আপনার কি নাম ভাই? আমার নাম জাকারিয়া ইসলাম জাকির। এর আগে আপনার নাগরিক টিভি যখন শুতেছিলেন আপনার সাথে কথা হয়েছিল। মাশাআল্লাহ ভাই, অনেক মেহেরবানি আপনার। আপনার তো নাম অনেক ভালো, আপনার অনেক ভালো নাম। এখানে বামপন্থী লিখছেন কেন? আপনাকে আমি বলি ভাই, বামপন্থীরা পৃথিবীতে এখন আর তাদের মৌলিক জায়গায় দাঁড়ায় নাই। বামপন্থী বললে মানুষ এখন নেগেটিভ চিন্তা করে, কিন্তু আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ তো সব পজিটিভ। আপনি তো নেগেটিভ না, আপনি তো ভালো একজন মানুষ। আমি আপনার বিষয়ে দুইটা কথা বলতে চাই। আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আপনি জুলাই আন্দোলনের সময় যা করেছেন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের জন্য নিঃস্বার্থভাবে। আসলে আপনার কোনো স্বার্থ নাই যে কোনো আশার জন্য, লাভের জন্য করেন নাই। আসলে আপনি নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করছেন। আপনার ধন্যবাদ। আপনার আবার স্টেট ডিপার্টমেন্টে যাওয়ার দরকার, রোহিঙ্গা বিষয়ে কথা বলার জন্য, দেশের গণতন্ত্র উন্নয়ন, ডক্টর ইউনূসের সাফল্য নিয়ে কথা বলার জন্য আপনার আবার যাওয়া দরকার। আপনার বোনকেও আমি ধন্যবাদ জানাই, নীরা রব্বানীকে, ওনার সাথে আমার কথা হয়েছে। আপনাদের আসলে দুই ভাই বোনকে অনেক হৃদয় স্তম্ভ থেকে আপনাকে ভালোবাসা জানাই। সেলুট আপনাদের। ওকে ভাই, আপনার সাথে আবার কথা হবে। আপনার প্রত্যেকটা কথা আমাদের জন্য আশীর্বাদ, আমাদের জন্য প্রেরণা। আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নজরুল ইসলাম ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে আপনি আমাকে খুব ইম্পর্টেন্ট দুই একটা কথা বলেন, আমি বেরিয়ে যাব। আমি নিউ ইয়র্কে না, নিউ ইয়র্কের বাইরে। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি নজরুল ভাই, ধন্যবাদ। এই যে রাবক বুয়াল নাই, রাবক রাক্ষস
দের কথা আজকে আলোচনায় আনলেন। প্রথমে আসি এস আলমের কথা। ইসলামী ব্যাংক সমস্ত ফান্ড তারাই পরিচালনা পর্ষদ ঋণ নামক ভুয়া কাগজপত্র যে লুট করে নিল, ব্যাংক চলবে কিভাবে? বাংলাদেশ ব্যাংক 30,000 কোটি টাকা ব্যাংক চলার জন্য তুলল, ওই 30,000 কোটি টাকা আবার ঋণ নিয়ে এস আলম নিয়ে নিল। এই হচ্ছে অবস্থা। আসি এফ সালমান রহমানের কথা। সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন, ব্যাংক গভর্নর বললেন স্যার উনি তো ঋণ খেলাপি বলে করেন, উনি করলেন। ও মা, পরের দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, বেশ পুরানো কথা, গভর্নরকে যে দাঁড়িয়ে দিল আমাকে ঋণ খেলাপি করলে কেন। আছে আনবিরের কথা, আনবিরের বাবার কথা নাই, আনবিরের কথা। সে 400 কোটি টাকা দান করলো শেখ রাসেল ট্রাস্টে। আপনার নিশ্চয় জানা আছে, জানা থাকার অবশ্যই কথা। জি জি আমি জানি। আচ্ছা, আমি এখন প্রশ্ন করি দুদুককে, ট্রাস্ট মানে সবার, যদিও একজন ব্যক্তি দেয়, ট্রাস্ট মানে সবার, এর অধিকার আইবে। এই 400 কোটি টাকা সে রেহানা কোথায় খরচ করলেন? এক। আর এই 400 কোটি টাকার বিনিময়ে আমি একজন লয়ার একটা ফেসবুকে এসে বলেছিলেন খুব ইম্পর্টেন্ট কথা, যে ফরেন্সিক রিপোর্টে আনবিরের ওই বাজে ওয়াটার ছাড়া মুনিয়ার ভ্যালিতে আর কারো পাওয়া যায় নাই। যখন আনবির বাসায় ঢুকে তখন মুনিয়া তার বোনকে ফোন করেছিল যে আনবির আসতেছে। এর কয়েক ঘন্টা পরেই আনবির মুনিয়া হত্যা, কিন্তু এই বিচারটা করা হলো না। সাগর রুনিতে হত্যাও আজ এত বছর হলো, যেখানে সামিট গ্রুপ সহ সরকারের সহায়তায়। নজরুল ভাই, আপনাকে শুধু আমি সম্মানের সাথে একটা কথা মনে করাইয়া দিই, একটা দেশে দুইটা সরকার একত্রে চলতে পারে না। বাংলাদেশে এই মুহূর্তে পর্দার আড়ালে মির্জাফর ওয়াকারুজ্জামান আলাদা একটা সরকার চালাচ্ছে, যেই সরকারের সহযোগিতায় আপনি যাদের কথা বলছেন এরা 5ই আগস্টের পরে সেনানিবাসে তাদেরকে আশ্রয় দিয়েছিল, ওইখান থেকে ধীরে ধীরে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। আমি এটা নিয়ে কথা বলি। নজরুল ভাই, অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ কেউ মুনিয়া হত্যার বিচার চায়, সাব্বির হত্যার বিচার চায়, শাহ আলমের গ্রেফতার চায়, কিন্তু এরা ক্যান্টনমেন্টে গিয়ে মির্জাফর ওয়াকারুজ্জামানের গেস্ট হয়ে বসে রয়েছে, ওয়াকারুজ্জামানের নিয়ে কোনো কথা বলবে না। তারা ওয়াকারুজ্জামানকে বানাবে জিব্রাইল ফেরেশতা। এখন এই ভণ্ডামি আমাদের ভিতরে যদি ঢুকে, এবং অনলাইনে খুব জনপ্রিয় 2-3 জন অ্যাক্টিভিস্ট আছে, তারা দুনিয়ার সব বিষয় নিয়ে কথা বলে, বসুন্ধরার নিয়ে কথা বলে না, শাহ আলমের নিয়ে কথা বলে না, আনবিরের নিয়ে কথা বলে না, সানবিরের নিয়ে কথা বলে না, অথচ তারা বলে বাংলাদেশের সব তাদের নখদর্পণে। এখন এর ব্যাখ্যা কি? একটা কথা বলি নজরুল ভাই, আমি বলবো না যে আমি একমাত্র সত্যবাদী, বাংলাদেশে বহু সত্যবাদী আছে এবং তাদেরকে আমি সম্মান করি, কিন্তু অনলাইনে যারা কথা বলে তাদেরকে আমি একটা কথা বলি যে ভাই, সত্য কথা বলতে গেলে সব জায়গায় সত্য কথা বলেন। এটা বললেন না যে আমি 50% সত্য বলবো আর 50% মিথ্যা বলবো, এটা কইরেন না, এটা জাস্ট ভণ্ডামি। নজরুল ভাই, আপনার মেহেরবানি, আপনার সাথে আবার পরে এক সময় কথা হবে। আসসালামু আলাইকুম। দুটি কথা আমি ইউসুফ খান ভাই আপনাকে একটু আনবো। ইউসুফ খান ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? আপনার এই চেতে কি মিন করে? আপনি কি হাফেজ ভাই না? কথা শুনতে পাচ্ছি না। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আমি আছি ভালো ভাইজান, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর একটু ভালো। জি, আপনি যেটা জানতে চাচ্ছিলেন এই যেটা কি মিন করে? জি, আমি হাফেজ, এটাই মিন করে। আসসালামু আলাইকুম ভাই, আমার এই প্রথমে অনলাইনে আমার হাফেজ ভাইয়ের সাথে আমি কথা বলছি, আমি অত্যন্ত গর্বিত এবং এটা আমার জন্য আশীর্বাদ ভাই যে আমি একজন হাফেজের সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ। জি ভাই বলেন। জি, আপনার আসলে মানে মানুষের প্রতি এত ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে থেকেই মানে বাংলাদেশের মানুষদের নিয়ে চিন্তা ভাবনা এবং
যদি একজন মানুষের ভিতরে দেশপ্রেম থাকে তাহলে সে কখনো ভয় পায় না, সে মৃত্যুকেও ভয় পায় না। এটা আমি মানে এই ইদানিং বলতে না, আমি অনেক আগে থেকেই দেখতেছি। বিশেষ করে আমি অনেকের কথা শুনে মানে তাদের ভিতরে যে একটা দেশপ্রেম, দেশকে তারা কতটুকু ভালোবাসে এই জিনিসটা উপলব্ধি করতে পারি। তার মধ্যে আপনি একজন। আমি আপনার নিয়মিত বক্তব্যই শুনি। এখন ঘটনা হচ্ছে যে হয়তো বলতে পারেন যে আপনি হয়তো মানে মুখে ভাষা খারাপ করেন বা মানে এইটা আমি কিভাবে সাপোর্ট করি ভাই। এখন একজন যদি আপনাকে মনে করেন যে পত্র নিয়ে একজন আপনাকে মারতে আসলো, আপনি যদি খালি হাতে তার সামনে যান তাইলে তো আপনি পারবেন না। তো এখানে যাকে যে জায়গায় যে ভাষা প্রয়োগ করা লাগে আমি এই জিনিসটা আপনার ভিতরে দেখি, এর জন্য আপনাকে ধন্যবাদ। আর বিশেষ করে আমি যে কথাটা বলতে চাই, আপনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে যেটা হচ্ছে মানে কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে যারা মনে করেন যে সব বিষয় জানে বা সব বিষয়ে কথা বলে। তো যাই হোক, আমি হয়তো আমার কথাটা কিভাবে নিলাম জানি না ভাই। এখন একজনের পক্ষে তো ইউসুফ ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। জি জি ভাইজান, আমার কারেন্ট চলে গেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে একজনের বিষয়ে তো আসলে সব কথা বলা সম্ভব না। এখন আপনারা যারা মনে করেন যে মানে অনলাইনে কথা বলেন বা আপনারা যারা এই অনলাইনে দেশের মানুষকে সতর্ক করেন, আসলে এটা দেশপ্রেমের একটা অংশ। বা এটা মনে করেন যে দেশের জন্য আপনারা যে ভিডিও বা ইন্টারনেট বা ইলেকট্রিসিটি চলে গেছে, আমি ওনার সাথে কথাটা শেষ করতে পারি নাই। আমি কথাটা শেষ করতে চাচ্ছিলাম। আমি আর এরপরে আমি আরেক ভাই আছে ওয়ালিদ খান সিফাত, আমি তাকে লাইনে আনবো। সিফাত ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাই, আমি আপনার প্রত্যেকটা বিষয় দেখি এবং আমি আপনার অনেক ভক্ত। তো যেটা আপনি বলছিলেন যে এই যে বিচারগুলি, এগুলি কিন্তু আসলে কোনো কিছুই হচ্ছে না। এই জিনিসগুলি কেউ প্রতিবাদও করে না, কেউ কিছু বলছে না। আসলে আমি আমি এটা নিয়ে আমি দেখতেছিলাম যে এই বিষয়টা নিয়ে কেউ কথা বলে না, কেউ আগায় না। এটা দরকার আসলে বলাটা। সেটা যেই হোক, বাংলাদেশে যেই হোক, তার বিচার হওয়া উচিত আমরা মনে করি। সঠিকভাবে সঠিক। জি ভাই। ভাই অনেক মেহেরবানি যে আপনার সাথে আমার সামনাসামনি দেখা হলো, কথা হলো। ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন। আমি আপনার কথাকে সাপোর্ট করি বাংলাদেশের প্রত্যেকটা বিষয়। জি জি, এটা আসলে এই বিষয়টা নিয়ে কেউ আলাপ করে না, কেউ কিছু বলে না। বিচার মানে সবকিছু। ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। আপনি আমার শেষ গেস্ট, আপনার সাথে কথা বলে আজকে আমি শেষ করব। কেমন আছেন আপনি ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই। আশা করি ভাই আপনি অনেক ভালো আছেন। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনি আমাকে উত্তরটা দিবেন। আপনার নামে যে ফ্যাসিস্ট হাসিনার আমলে যে মামলাগুলো হয়েছে, এগুলো কি উঠানো হয়েছে না এখনো ভুক্তভোগী আপনি? ইব্রাহিম ভাই, একটা কথা আপনাকে বলি, আপনার এই প্রশ্নটারই আমি সরাসরি জবাব দেই। না ভাই, আমার মামলাগুলো উঠে নাই। এক। দুই ভাই, বাংলাদেশে বিএনপি এবং জামাতের কর্মীরা ধান খেতে ঘুমাইছে, পাট খেতে ঘুমাইছে, সর্বস্ব হারাইছে। ওই মামলাগুলো পর্যন্ত এখন পর্যন্ত উঠে নাই ভাই। ভাই আমি আপনার সাথে ছোট্ট ছোট্ট করে কয়েকটা আপনাকে প্রশ্ন করব। না ভাই, ইব্রাহিম ভাই, আপনার সাথে অন্য এক সময় আমি কথা বলবো। আমার এরপরে আপনাকে পাইনে তো, আপনাকে পাওয়া যায় না তো ভাইয়া। এরপরে একটা শোতে আপনি আসবেন, আপনার চেহারাটা আমার মনে থাকলো এবং নামটা আমার মনে থাকলো। আপনাকে আমি টেনে নিয়ে আসবো। শেষ করে দেব, 30 সেকেন্ডে শেষ করে দেব আমি। 30 সেকেন্ড। জি বলেন, ফাইন বলেন। আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনূস যে মানুষটার, আপনারা এতদিন শুরু থেকে সবাই ডক্টর ইউনূসকে প্রশংসা করছে। আমার প্রশ্নটা একটাই, যে মানুষটার ব্যাংকের মাধ্যমে গ্রামের একজন হতদরিদ্র, তার ভাগ্য পরিবর্তন হয় নাই, ওই মানুষটা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে বিএনপি এবং আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভিট ছিলেন, আপনাদের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র করতেছে আসিফ
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক না, আইন বিভাগের বর্তমান যিনি আইনমন্ত্রী আছে, এই সমস্ত লোকগুলোর বিরুদ্ধে যদি আপনারা এখন থেকে এই আজকের থেকে যদি আপনারা প্রতিবাদ না করেন এবং তাদেরকে পদত্যাগে বাধ্য না করেন, তাহলে আপনার মতো আমার মতো এরকম হাজারো প্রবাসী, বিশেষ করে আপনারা যারা হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনাদের জায়গা বাংলাদেশে হবে না। এই ডক্টর ইউনূস যেভাবে হোক এই বাংলাদেশের ক্ষতি করে ছাড়বে, কারণ তার বয়সে নাই ভাইয়া, সে যে বাংলাদেশে থাকবে তার এর বয়স নাই। এই বাংলাদেশে আমাকে থাকতে হবে, আমার ছেলেদেরকে থাকতে হবে, আপনি থাকতে হবে ভাইয়া। সে চায় না বাংলা, তার মেয়েও বাংলাদেশে থাকে না, ডক্টর ইউনূসের কোনো ছেলেও নাই। তো অতএব ভাইয়া ধন্যবাদ আপনাকে, অবশ্যই আপনার সাথে কথা আছে, আপনি আমাদেরকে সময় দিবেন, আমাদের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করবেন, আমরা আপনাদের সাথে আছি। তো দোয়া করি, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে যাওয়ার আগে আপনাকে আমি শুধু একটা কথা বলি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিদায় হজে একটা কথা বলছে, শেষ জামানায় একেবারে ভালো মানুষ পাওয়া যাবে না, কিন্তু অনেক খারাপের মধ্যে দু একজন উত্তম মানুষ থাকবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যতটা নেগেটিভ আমাদের দেশে, এটাকে বলে মিথোলজি, মিথ যেটা ছড়ানো আছে, আপনি যদি সব খারাপের মধ্যে একজন ভালো খুঁজতে যান, এই খারাপের মধ্যে যে একটা ভালো দিয়ে বাংলাদেশকে ফিক্স করা সম্ভব, পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করা সম্ভব, আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করা সম্ভব, এশিয়ায় সম্পর্ক তৈরি করা সম্ভব, মিডল ইস্টে তৈরি করা সম্ভব, ওই একটা মানুষের নাম ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস। ইব্রাহিম ভাই, একত্রে যদি দুইজন কথা বলি তাহলে তো আমরা কেউ শুনবো না। আপনি বলছেন, আমি চুপ ছিলাম, এবার আমি বলি, আপনি শুনেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়াকার ক্ষমতায় বসাইতে চায় নাই। কি জন্য চায় নাই? সে জানে যে বাংলাদেশে এই দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে এই মীর জাফর হোক বা যেটাই হোক, ডক্টর জওয়ানকে যে মন্তব্য করেছেন মন্তব্য করবেন। পাশাপাশি যাকে ভূমিদস্যু বলেছেন বসুন্ধরা গ্রুপের, এবং বসুন্ধরা গ্রুপের তাদের যে ব্যবসায়িক অবস্থা, তাদেরকে কিছু করা আসলে সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, আই মুরগি, এটা অনেক কিছু হয়ে গিয়েছে। এরকম ব্যবসায়ীদেরকে ছাড়া তো দেশ চলবে না, এটা সরকার মনে করে যে সরকার চলতে পারবে না, এই জন্য ব্যবসায়ীদেরকে কিছু করা হয় না। আর এই ইয়া থেকে মানে বসুন্ধরা মালিকের যিনি এমডি আইনুল সুলতান চৌধুরী, তার বিরুদ্ধে একটা মুনিয়া দর্শন হত্যা মামলা রয়েছে, সেই মামলা থেকে বাঁচার জন্য অনেক কিছু হয়তো বা করবেন, অনেক কিছু অফার করতেছেন, কিন্তু তারপরে আসলে সরকারকে ম্যানেজ করা সম্ভব হতো না। কিন্তু মানুষ চাইছে এই মুনিয়া হত্যাকাণ্ডের বিচারটা হোক, তাতে করে এই সাইম সুলতান তিনি যে এখানে ইনভলভ ছিলেন এটা কিন্তু প্রমাণিত। তো এই জন্য তাকে গ্রেফতার করাটা খুব জরুরি হয়ে গিয়েছে। তাকে গ্রেফতার করে জাতির সামনে বোঝানো দরকার যে এই সরকার, নতুন অন্তর্বর্তীকালীন সরকার কোনো কারো কাছে কোনো মাথা নত করে না, যারা অপরাধী তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করে তারা সেটা ব্যবস্থা নিয়েছে। এই জন্য এই বসুন্ধরা গ্রুপের মালিকের টাকা জব্দের সাথে সাথে তাকে গ্রেফতারের আওতায় আনা দরকার।